অভিনেত্রী শ্বেতাকে বাঁচাতে গিয়ে নয়, বরং তার চোখের সামনেই রাহুলকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য এবার প্রকাশ করেছেন ভোলে বাবা পার করেগা নাটকের অভিনেত্রী শ্বেতা নিজেই। হ্যাঁ প্রিয় দর্শক, রাহুলের মৃত্যুর পর এতদিন পেরিয়ে গেলেও এখনও সেই রহস্যের জট পুরোপুরি খুলে যায়নি। টলিউড থেকে বলিউড সব জায়গায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও এখনও পর্যন্ত কোনো আসামি আইনের আওতায় আসেনি। তবে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে শ্বেতার জবানবন্দিতে। তার দেওয়া তথ্য থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর সত্যি, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনের পরবর্তী অংশে জেনে নেই সেই চাঞ্চল্যকর ঘটনার সম্পূর্ণ বিবরণ। সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার, আমার বলতে কোনো অসুবিধা নেই। রাহুলের মর্মান্তিক মৃত্যু ঘিরে এতদিন যা দেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় তা সাজানো নাটক ছিল। আজকের এই ভিডিওটিতে এমন কিছু গোপন ও রহস্যময় তথ্য শেয়ার করা হবে যা দেখে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কি মনে করেছিলেন যে রাহুল কি সেই তালসারীর সমুদ্র সৈকতে নিজের দোষে পানিতে পড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন? না দর্শক, এই কিংবদন্তি অভিনেতাকে মারার উদ্দেশ্যে সেই দিন 29শে মার্চের সেই ভয়াবহ দুপুরবেলায় এই অভিনেতাকে শেষ করা হয়। আপনি কি জানেন এই অভিনেতাকে বিগত 6 মাস আগে থেকে টার্গেট করা হয়েছিল যে সুযোগ বুঝিয়ে তাকে শেষ করা হবে। সেই কালো চক্রের টার্গেট অবশেষে 29শে মার্চের ঠিক দুপুরবেলায় এই রাহুলকে মেরে দিয়ে নাম দেওয়া হয়েছে পানিতে ডুবে নায়কের মৃত্যু। এটা একেবারে শিশুদের হাতের খেলনার মতোই বিষয়টিকে ছোট আকারে ভেবেই কিন্তু করা হয়েছে। যারা এই কাজ করেছে তারা ভালো করেই জেনে শুনে এই কাজের সাথে জড়িত হয়েছে, কারণ যারা জড়িত ছিল তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য উপর মহলের হাত রয়েছে। তাই তো এতদিন হয়ে গেল এই রাহুলের মৃত্যু আসলে কি কারণে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সূত্রের বরাতে জানা যায় এই হত্যাকাণ্ডের এখনো তদন্ত চলছে। এই তদন্ত যে আরো কত বছর চলবে সেটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো জানেন। আমরা জোর গলায় কিভাবে দাবি করছি যে এই রাহুলের আকস্মিক মৃত্যুটি এটা কি দুর্ঘটনা নাকি আসলেই আত্মহত্যা, কারণ আমরা এই রাহুলের তদন্তে করতে গিয়ে এমন কিছু দেখতে পারি যে আমাদেরকে অবাক করেছে, যা আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটিতে। তার আগে যদি সহজভাবে একটি কথা বলি যে এই রাহুলের মৃত্যু যে হয়েছে সেখানে কি কেউ ছিল না? হ্যাঁ ছিল অনেকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। আর যখন এসেছে বাঁচাতে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। আপনি আরও শুনে অবাক হবেন যে সেই তালসারীর সমুদ্র সৈকতে রাহুলের পানিতে নামার কোনো দৃশ্যই ছিল না, যা বারবার করে বলে আসছে ভোলে বাবা পার করেগা নাটকের অভিনেতারা। আমি জনে জনে গিয়ে আমার শোকটা বলতে পারবো না। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি তাই বলিনি। আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না। আমার খুব তাড়া ছিল বাড়ি ফেরার। রাহুল দা বলেও ছিলেন যে বাহ তুমি তাহলে হ্যাপি বাড়ি ফিরে যাচ্ছ, কারণ আমার মেয়ে পরের দিন সকালবেলা ভোর 4:30 বেরিয়ে যাবে। আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না, নিজেরা ঠিক তো সঠিক তদন্তের জন্য কথা বলুন, নিরপেক্ষ তদন্তের জন্য কথা বলুন। ওই দিন যে কি হয়েছিল তিথি আমি জানি না, আমি না জেনে কটা অবান্তর কথা বলবো সেই নিয়ে জটিলতা বাড়বে, তার মধ্যে আমি পড়তে চাই না। কেন যাইনি আপনাদেরকে আমি জানাবো না। আমার পীড়া আপনার পীড়া এক নয়। আমি কিভাবে শোকটা পালন করবো, আপনি কিভাবে শোকটা পালন করবেন, সেটা দুজন মানুষ ডিফারেন্ট। প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনোভাবেই যোগাযোগ নেই, কখনোই ছিল না, কিন্তু সহমর্মিতা তো সবসময় থাকবে। ওর ভালো হোক, ও ভালো থাকুক, সহজকে ভালো করে মানুষ করুক, নিজেকে শান্ত রাখুক। ভোলে বাবা ধারাবাহিক থেকে রাজন্যা মিত্র বিরতি নিয়েছেন এবং তিনি সেটা সরাসরি তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, নানা সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন। কিন্তু সেই ঘটনা এবং রাহুলের বিষয়টি কেন্দ্র করে নানান প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক রাজন্যাদির কাছ থেকে জানবো যে রাজন্যাদি, এটা যখন হয়েছিল তখন কি তোমরা শুটিং এর স্পটে ছিলে? না, 2-3টে আমাদের ব্যাকআপ হয়ে যায় এবং রাহুল দা, শ্বেতা এবং সিদ্ধার্থ বাদ দিয়ে বাকি যে কজন আর্টিস্ট ছিলেন প্রত্যেককেই ব্যাকআপ করে দেওয়া হয় 2-3টে বা তার একটু আগে, মানে এইরকমই টাইমে। এবং 2টো গাড়ি রেডি রাখা হয় যাতে প্রত্যেকে বাড়ি ফিরে আসতে পারে। এবং আমরা প্রত্যেকে হোটেলে ফিরি, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাই। এবং আমার এখনো মনে আছে যে আমাদের গাড়িটা প্রথম ছাড়ে, যেখানে আমি, অম্বরীশদা এবং সিদ্ধার্থ বলে আমার যে হাজবেন্ডের পার্ট করে তার নামও সিদ্ধার্থ, আমরা 3জন থাকি। তো আমাদের গাড়িটা অনেক আগে বেরিয়ে যায়, পরের গাড়িটা একটু সময় লাগে বেরোতে। তো মানে সবাই প্রশ্ন করছে যে আমরা কেন থাকলাম না, আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না, কেউ তো জানেন না। তো এটা সত্যি কথাই
মানে আমরা চাইলে, মানে আপনারা চাইলে আমাদের ফোন জমা দিতে পারি, যে আপনারা ট্র্যাক রেকর্ড দেখে নিন যে আমরা কোথায় কিভাবে তখন প্রেজেন্ট ছিলাম। 2-3টে আমাদের একদম প্যাক আপ হয়ে যায় এবং আমরা যে যার মতো করে রওনা দিয়ে দিই বাড়ির দিকে। এবং মাঝপথে আমি অন্তত বলতে পারি, এবং আমি কেন, ওই গাড়িতে যে কজন ছিলাম আমরা তখন খবরটা পাই, মানে এটা ফিরে গেছিলে আবার? না, ওটা সম্ভব ছিল না, মানে মানসিক ভাবে তো বিপর্যস্ত, তাই ফিরে যাওয়ার কথা আমরা ভাবিনি। আর এতটাই দূরত্বে চলে এসেছিলাম যে ফিরে গিয়ে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু তিথি আমাদের করার কিছু ছিল না। না মানুষটাকে দেখতে পারতাম, না ওখানে প্রেজেন্ট থেকে আমরা কিছু ঘটাতে পারতাম, না লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম। আপনারা আমাদেরকে যেটা ভাবছেন আপনাদের মতো করে ভাবুন, আমরা পারিনি ফিরে যেতে। আমার অন্তত মনে হয় না যে এই দিক থেকে আমরা কোনো অন্যায় করেছি। যদি অন্যায় এখন করি তাহলে সেটা অপরাধ হবে। মানুষটাকে এইটুকু না বলতে পারি যে তোমার সঠিক তদন্ত হোক, সেটুকু যদি না বলতে পারতাম তাহলে আরো বেশি কষ্ট হতো। তো সেটুকুই বলেছি তোমাদের কাছে। লাস্টের একটা সিন ছিল যেখানে নাকি আমরা শুনলাম যে রাহুলের মৃত্যু ঘটবে এবং জলের না 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 না, এরকম কোনো সিন ছিলই না। আমরা এরকম কোনো সিন পাইনি। অনেক মিডিয়াতে অনেক লেখা হচ্ছে যে আগের সিন গুলো দেখে দাও বিদায় হে, দাও বিদায় হে, এরকম একটা কিছু, কিন্তু এগুলো সিনই ছিল। এটা এটা তোমাদের মনে, মানে আমি জানি না তোমরা কেন এরকম ভাবছো বা বলছো। মানে মানুষ এত মৃত্যুটা এত আনপ্রেডিক্টেবল, যখন তখন মানুষের মৃত্যু ঘটে যেতে পারে, তেমন মানুষের এই ভাবনা চিন্তাও কিন্তু খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। যখন তখন তুমি যা খুশি ভেবে ফেলছো। না, এরকম একদমই ছিল না। কোনো মৃত্যু ডুবে যাওয়া এরকমও ছিল না। আমি এখনো বলছি, যেটুকু সিন আমরা পেয়েছিলাম তাতে কন্টিনিউশন সিন আমরা করেছি। মানে যে সিনটা ওরা পরে করবে, সিন নয়, সিনের মধ্যে যে পার্টটা ওরা পরে করবে, হয় না যে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হয় না যে এদেরকে ছেড়ে দেওয়া হবে, তাই এই গ্রুপটার সাথে যেটুকু পার্ট আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। সেটাও কিন্তু হয়ে গিয়েছিল। যদি এক মাথা গলা জলে বা ডুবে যদি পার্ট থাকতো তাহলে তো ওই ভাবেই পরের শটটা দিত। তোমাদের জলে সিন ছিল না, কোনো প্রশ্নই নেই। রাজনাদি, ওখানকার লোকজনরা বলছেন যে ওইখানে প্রচন্ড কারেন্টের স্রোত এবং ওখানে কেউ গেলে সচরাচর বেঁচে ফেরে না। আমি তোমাকে একটা কথা বলি, আমি জীবনে প্রথম, এই যে আমার মা বসে আছেন ওদিকে গেছেন, 2005 সালে প্রথম আমি তালসারিতে যাই। আমরা কেউ সমুদ্রে নামিনি, ওখানে বরাবরই এরকমই থাকে শুনেছিলাম। আচ্ছা, তো এবার আমাদের তো, আমরা যখনই কোথাও যাই আমরা জানি যে সেখানকার একজন অর্গানাইজার থাকে, তার আন্ডারে সমস্ত কিছু থাকে, তিনি সবটা অর্গানাইজ করেন। আর আমি 11 বছর ধরে হাউসের সঙ্গে কাজ করছি, আমার কোনো ভীতি ভয় কিছুই নেই, কারণ আমি জানি যে এখানে যারা মাথার উপর আছেন তারা খুব কেয়ার করেন। শেখরদা যাকে নিয়ে কথা হচ্ছে, আমি এখনো বলছি তদন্তর মতো হোক, অন্যায় যদি থাকে, গাফিলতি যদি থাকে, সব ধরা পড়ুক। যার গাফিলতি, যেখানে গাফিলতি, সেই জায়গায় সে তার দায়িত্ব নিক, দায় নিক। যেটা আমি জীবনে দেখেছি সেটা তো আমি ভুলতে পারবো না। আমি এখনো বলছি তোমাকে, আমি মুভিটন স্টুডিও থেকে যখন গাড়িতে উঠি তখন কিন্তু আমার কাছে একটা ক্যাশ টাকা নেই। আমি চাইলে এটিএম থেকে নিতে পারতাম। আমি শেখর চক্রবর্তীর কাছে চেয়েছিলাম, আমাকে 1000 টাকা দাও তো, হয় না যে রাস্তাঘাটে একটু লাগতে পারে টাকা পয়সা, আমাকে দাও তো। আমাকে এক কথায় 1000 টাকা দিয়ে দিল। এবং পরবর্তী যে 29 তারিখে যখন দুপুর 3টে টাকাপের পরে আমরা ফিরে আসি, উনি গাড়ি ছাড়ছেন, আমাদের গাড়ি উনি ছেড়েছেন, পরের গাড়ি আমি দেখিনি, সবার আগে আমাদের গাড়ি ছেড়েছে, কারণ আমার খুব তাড়া ছিল বাড়ি ফেরার। রাহুল দা বলেও ছিলেন যে বাহ তুমি তাহলে হ্যাপি বাড়ি ফিরে যাচ্ছ, কারণ আমার মেয়ে পরের দিন সকালবেলা ভোর 4:30 বেরিয়ে যাবে। তো আমার খুব আনন্দ ছিল যে আমি তার ফিরে আসছি, আমার মেয়েকে আমি দেখতে পাবো, যেতে পারবো ওর সাথে। যখন আমি ফিরি তখন ওই শেখর চক্রবর্তীর কাছেই আমি 1000 টাকাটা আবার জমা দিই। দাদা আমার তো খরচা হয়নি, এই টাকাটা তুমি রাখো। উনি দায়িত্ব নিয়ে বলেন যে ও মা তুমি তো যাবে, তোমরা তো যাবে, রাস্তায় তো খেতে লাগবে, প্রোডাকশন ম্যানেজার যেটুকু করে থাকে তোমার তো খেতে লাগবে, ও কলকাতায় গিয়ে পরে হিসেব নিকেশ করে পরে ফেরত দিও। তখন আমি বললাম যে যাওয়ার পথে কিন্তু ওই মানুষ, মানে তখনও সবকিছু এখন বলছি কথাটা, তখন আমি বললাম রাহুল দা তো ওই টাকাটা খরচা করে তাহলে এখান থেকে টাকাটা দিয়ে দাও, হ্যাঁ কলকাতায় গিয়ে ফেরত দিয়ে দে। তো ওই টাইমে তখনও কিন্তু কিছু ঘটেনি। যদি ঘটতো তাহলে তো জানতে পারতাম, আমরাই তো যেতাম ওখানে, মাঝপথে তো জানতে পেরেছি কথাটা। আর তখন এতটাই প্যানিক অ্যাটাক হচ্ছে, গাড়ি ড্রাইভার পর্যন্ত রাস্তায়, গাড়ি, আমাদের গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো আমি এইটার তো প্রমাণ দিতে পারবো না। মানে প্রমাণ একটাই হতে পারে, আমাদের ফোন ট্র্যাক রেকর্ড যদি তোমরা করতে পারো তাহলে হতে পারে, কিন্তু আমি জনে জনে গিয়ে আমার শোকটা বলতে পারবো না, এটা আমি নই। আর আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভও নই, সেটাও কারণ নয়। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি তাই বলিনি।
আমার ইচ্ছে করেনি, বলতে পারিনি। একটা কথা হচ্ছে যে এতদিন পর তুমি যখন জানালে যে ধারাবাহিক থেকে আমি অফিসিয়ালি বিরতি নিচ্ছি এবং আর কাজটি করব না, সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন সময় নিলে, আগে কেন বললে না, ইনস্ট্যান্ট কেন বলনি? বা ফেসবুকের এখন তো সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে অনেকটা জড়িয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বলেছে যে কেন ফেসবুকে বলনি, কেন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই জানানো তোমাকে আমি হয়নি? বললাম যে আমি এমনিতে এত অ্যাক্টিভ নই প্রথমত, আর প্রত্যেকের শোকতাপ প্রকাশ করার এক এক রকম মাধ্যম হয়। আমি সোশ্যাল মিডিয়ায় এতগুলো, তুমি নিজে বলো না, যে কজন লোক পথে হাঁটছেন তাদের মধ্যে তো একজন মলেস্টারও থাকে, তাই তো? একদম, একদম। তাদের সঙ্গে আমি হাঁটবো না, আমি পারবো না। রাহুল দাকে আমি ভালোবাসি, এবং এই ভোলে বাবা কাজ করতে গিয়ে ওনার সাথে আমার সখ্যতা, ওনার যা নলেজ, ওনার যা শিক্ষা, তার থেকে এত কিছু শেখার ছিল, এত কিছু জানার ছিল, এখনো জানা যায়, শেখা যায়। মানুষটা চলে গেলে কি হবে, যা রেখে গেছে তার অবদান অনেক কিছু। আর রীনা গাঙ্গুলিকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এখনো বলছি তদন্তের মতো হোক, অন্যায় ধরা পড়ুক, সেটা কোনো কথা নয়, সেটা তার মতো করেই হোক। কিন্তু তারা কারা, কারাই অপমান করছেন? তারা নিজেরা কি? এমন তো হতে পারে যে ওই মহিলার উপরে তারা নিজেদের রাগ মেটাচ্ছেন। আমি এদের দলে থাকতে পারবো না, আমি আমার মতো, এই তো আজ আমি যাবো, তো আমি আজ যাবো, আমি অসুস্থ, সেটাও কালকে জানানো আছে, এবং আমার কাছে তুমি চাইলে প্রেসক্রিপশন আমি তোমাকে দেখাতে পারি, কিন্তু পরেও আমি যাব, কারণ এটা উচিত, প্রেজেন্ট থাকাটা উচিত। কিন্তু তুমি যেটা বলছো, আমি এর উত্তর কিভাবে দেবো বলো, যে কেন এই লোকগুলোর সঙ্গে আমি কেন দাঁড়াতে যাবো? আমার কোনো ইচ্ছে নেই, সেই দিন আমার শোকতাপ করার জায়গা অন্য আছে। আমি কথা বলতে পারিনি, আমি শারীরিকভাবে বিধ্বস্ত। বারবার এটা বললে আবার এইটুকু পোস্ট করেছে বলে তাতেই মানুষ কত কি লিখছে। মানে প্রথম যখন ভাস্কর দা কিছু লেখেন, তাকে নিয়ে কত খারাপ, উনি তো একটা মিথ্যে কথা বলেননি, তাকে নিয়ে খারাপ কথা। আবার তাদের মনে হলো যে না, উনি ঠিক, বাকিরা ভুল। শুনুন, আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না, নিজেরা ঠিক তো, যদি ঠিক থাকেন তাহলে এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা এই যে একটা জায়গা তৈরি হচ্ছে, এটাকে সাহায্য করুন, সঠিক তদন্তের জন্য কথা বলুন, নিরপেক্ষ তদন্তের জন্য কথা বলুন। আর কি বলবো বলো, মানে মাঝে মাঝে না আমি নিজেকে করে পারি, আমি বললাম না আমি ডিস্টার্ব। দিদি, তুমি যেটা বললে যে একজন অর্গানাইজার থাকে, সে পুরোটা ঘুরিয়ে দেখায়, বা আমরা এটাই জানি, এতদিন ধরে এটাই জানি। সেই ক্ষেত্রে তোমাদের এই শুটিং এর ক্ষেত্রে এখন একটা প্রশ্ন আসছে যে ধারাবাহিকের ক্ষেত্রে ইনস্ট্যান্ট শটের জন্য যা ইচ্ছে করা যেতে পারে, হ্যাঁ, সেটা এক গলা জলে হোক কিংবা তালসারির সেই ঘটনা। তুমি তো 11 বছর ধরে সেই প্রোডাকশনের সঙ্গে আমি কাজ কখনো করেছো। এরকম কখনো আমাকে ফোর্স করে, হ্যাঁ। জোর করে, দেখো আমি একজন আর্টিস্টের একটা ডেডিকেশন থাকে, সে বলতে পারে যে আমি এটা চাই করতে বা করব, কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আমাকে কেউ বলবে যে না এটা কর, আমি অন্তত এই হাউসে তোমরা তো আগে থেকে জানতে যে ওইখানে তালসারিতে এরকম আমি তো ঘটনা জানি না যে এরকম কিছু, মানে কিছু করে ঘটলো, মানে আমি তো কন্টিনিউশন জলে যখন নেমেছে তার আগে কোনো প্রিকশন ছিল? আমি তো প্রেজেন্টই ছিলাম না, আমি তোমাকে কি করে বলবো? আমি তো চোখের সামনে কোটি কোটি নৌকা দেখছি, লোকজন দেখছি। তা প্রথমত আমার যখন জলের শট নেই, এটা খুব, তোমার মনে হতে পারে খুব স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু এটা আজীবন কাল ধরে এটাই হয়ে এসছে। আমরা কিন্তু কি আছে না আছে আমরা জানি না, কাজ করতে গিয়ে, না নিজেরটাও নয়, কাজ করতে গিয়ে কোনো যদি বিপদ হয় তখন প্রশ্ন করি। আমরা তো পুরীর সমুদ্রে গত বছরে তো চিরশাখা শুটিং করেছি, তখন তো পুরীর সমুদ্রে জলে হাঁটতে হাঁটতে গিয়ে দেখো, রিপিট চালিয়ে দেখো যে ওখানে শর্ট আছে। আমাদের তো কোনো বিপদ আপদ কিছু হয়নি, আমরা খুব সুন্দর আউটডোর করেছি, আনন্দ করে হাসি মজা করে, এখানেও হাসি মজা করে কেটেছিল। ওই দিন যে কি হয়েছিল তিথি আমি জানি না, আমি না জেনে কটা অবান্তর কথা বলবো, সেই নিয়ে জটিলতা বাড়বে, তার মধ্যে আমি পড়তে চাই না। তদন্তের মতো হোক, ওখানে যদি কিছু জানা যায়, ধরা পড়ে, নিশ্চয়ই সমস্ত ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। দিদি, একটা প্রশ্ন আসছে বারবার, বয়ানগুলো যেহেতু বারবার চেঞ্জ হয়ে গেছিল না, সেই ক্ষেত্রে থেকে আমাদের সকলের মনে প্রশ্নটা তৈরি হয়েছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বয়ান কেন চেঞ্জ হচ্ছে। কখনো ডিরেক্টর এক কথা বলছেন, কখনো প্রোডাকশন থেকে এক কথা বলছে, কখনো টেকনিশিয়ানরা এক কথা বলছে। আসল ঘটনাটা কি সেখান থেকে তো আমরা জানতেই পারিনি, বা ওখানকার যারা লোকাল লোক ছিল তারা বলছে এক কথা। তো এই 5-6টা বয়ান একেবারে বিভ্রান্তি সৃষ্টি। আমি এটুকু বলতে পারি যে মানুষ হয় না যে একটা এমন একটা সিচুয়েশনে মানুষ হয়তো খেই হারিয়ে যায় বা ঠিক মতো কথা বলতে পারে না। আমি তাও এই প্রসঙ্গে যাচ্ছি না, যদি কোনো ভুল বয়ান দেওয়া হয়ে থাকে সেটা অন্যায়, সেটা কাঙ্ক্ষিত ছিল না। তবে যদি এরকম কোনো ভুল বয়ান থেকে থাকে তো সেটাকে রেকটিফাই করার এখনো সময় আছে, আমার এখনো তাই ধারণা। এখনো সময় আছে যে এটুকু বলা, যে আমার এখনো বিশ্বাস আছে, এটা বলাটা সবার আগে দরকার। আমি হাউসে 11 বছর কাজ করেছি, তো এই মানুষগুলোর প্রতি আমার আস্থা ভরসা আছে।
যদি এনাদের তরফ থেকে, হাউজের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, আগে যা বয়ান দিয়ে থাকুক না কেন, আমি আবারও বলছি, যদি কিছু ভুল হয়ে থাকে, আমি এখন আশা রাখছি যে ওনারা তার দায়ভার নেবেন। যদি অন্যায় হয়ে থাকে ওনারা তার দায়ভার নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।